একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছু চলতেছে না। দেখেন প্রফেসর ইউনূস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে। আপনারাই শোনেন প্রফেসর ইউনূসের কাছে এই যে কি কয়, গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? তাদের প্রায়োরিটিটা ছিল বলেই তো এত কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা করি দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটাকে বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে, বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে কর্মাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বদনাম। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। উপদেষ্টারা ফাংশন করতেছে না। প্রফেসর ইউনূসের কথাই শোনেন, উনি কি কয়। বা আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়। এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন। এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হওয়ার কোনো কারণ নেই? এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই। কাজে বলুন দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে আছে, তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনার তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন প্রফেসর ইউনূস স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই। উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না। আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না, তাই না? সবকিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডায়াপার পরে উপদেষ্টাদের নিছিলেন কেন? ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা? তরুণদের নেন নাই কেন বেশি কইরা? আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন, আবার বলবেন আমরা কেউ পারি না, কাজটা আগে করি নাই। এটা কোনো কথা হইলো স্যার? এটা যুক্তি দিলেই হইলো? আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন, এটা তো হবে না স্যার। বুড়াদের নিবেন নিজের পছন্দের, তাহলে ডেলিভার করতে হবে রেজাল্ট। একজন রিটায়ারমেন্টে এজ পার করছে 20 বছর আগে, বিপ্লবের সাথে কোনো সংস্রব নাই, তাদের উপদেষ্টা বানাবেন। আবার চ্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনে রাষ্ট্রটা চালাই। তাইলে তো হবে না স্যার। রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না, যেটা জানা লাগবে।